মূল্যায়ন করবেন আমি জানি। সো যেই ক্ষোভ রাগ আমাদের প্রতি মানুষের হয়েছে, আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আপনারা এই আওয়ামী লীগকে দেখবেন যে আওয়ামী লীগ শিক্ষিত, এডুকেটেড, যে আওয়ামী লীগ আপনার কথা বলে, যে আওয়ামী লীগ মনে করে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার সাথে নিয়ে হতে হবে। আপনি আমাকে ইলেক্টেড করে এনেছেন, সংসদে পাঠিয়েছেন, আমি তারপর আপনার মতামত চাবো। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? আমি আপনাকে বললাম তো, সামনে আজকে আমরা এই যে কষ্ট পাচ্ছি, এই যে আমরা, এটা আমাদের জন্য একটা পরীক্ষা ধরে রাখেন। এটা মনে করেন আমাদেরকে স্বর্ণ আগুনে পোড়ানো হচ্ছে, আমরা খাঁটি হয়ে ফিরছি। বাংলাদেশ আমি একটা জিনিস লিখে দিতে পারি নিজাম ভাই, আপনার কথাগুলো আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে এবং বিশ্বাস করতে আমি চাই। আমি বিশ্বাস বললাম তো, বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি। তবে আমি যদি বিশ্বাস নাও করি একটা জিনিস ঘটবে। আপনি একটু আগে যে গাজীপুরের যে আমাদের সেই অনুজ যার কথা বললেন, তার কথাটার সাথে 10টা লাইন আমি একটু অ্যাড করি। হ্যাঁ, এই কথাগুলো আসলে উঠে যাচ্ছে, আমি এই কথাগুলো কোথাও বলিনি। আমার ওই রকমই হবে। 2017 সালে আমার 22-23 বছরই বয়স। আমার বিরুদ্ধে যখন মুফতি ওমর ফারুক নামের একজন ব্যক্তি, সে বরিশালের আমতলির একজন মাদ্রাসার সে প্রিন্সিপাল, আমার নানা বাড়ি ওইখানে, আমার বিরুদ্ধে প্রথম যখন মামলাটা হয়, 57 ধারা, আওয়ামী লীগের আমলের সৃষ্টি। দেখেন, একটা 57 ধারা আমার আজকে এখানে তৈরি করে দিয়েছে। কিভাবে নিজাম ভাই? আমি কিন্তু এখানে কোথাও কোনো কটূক্তি করিনি। আমার ওই মামলায় আমি 2 নম্বর আসামি, 1 নম্বর আসামি লিমন ফকির, বেচারা এখন সুইডেন থাকে। তো সেই বেচারা করছিল কি জানেন? তার সে মাদ্রাসায় বলাৎকার করতো বাচ্চাদের। ওইটা সে একটা ভিডিওতে, তখন তো ভিডিওর যুগ ভাই, 2016 শেষের দিকে, কোন রকম বলছে। ওই লিমন ফকিরের সাথে আমার খুব ওঠা বসা ছিল, সে তখন প্রগতিশীল টাইপেরই আর কি। আমাকে 2 নম্বর আসামি করে আমার মামলা দিয়ে দিল। ভাই, আমার ওই 22 বছর বয়সে পালাই যেতে হয়েছে বাংলাদেশ থেকে, কারণ আমি জানি পুলিশ আমার ধরলে ওই মোল্লা যেয়ে পুলিশরা টাকা দিছে আমার জন্য ইচ্ছা মতো পিঠায়, কারণ ওই যে তার বলৎকারের জিনিস বের হয়ে যাবে। তো আমি যখন 22 বছরে দেশ ছাড়া, আমাকে তো স্ট্রাগল করতে হয়েছে। এখন আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা স্ট্রাগল করতেছে ইউনূসের কারণে, যদি তারা ফিরতে না পারে, তো এক একটা আওয়ামী লীগের কর্মী এবং এরা আরো 5 বছর পরে সামলাইতে তো পারবে না। মানে এটা হয় নাকি? কাউরে এইভাবে জুলুম করে এইভাবে তৈরি করা উচিত না। আমি একটু আগে যে কথাটা বললাম, অনেক কথা আমার ইচ্ছা করে না মানুষকে কষ্ট দিতে, তাও বলি, কারণ ওই সময় ওই 22 বছর বয়সে আমার অনেক প্রগতিশীল সমালোচনা করছে, এরা তো পাগল, এরা বেশি বোঝে, এরা বেশি আঘাত করে। আমার তো বয়স তো 22। আমার দেশ তো আমাকে প্রস্তুত হইতে, আমি তো একজন ধরেন কুখ্যাত নাস্তিক তাদের ভাষায়, তো আমার দরকার কি খোঁচানোর? আমি তো অন্যভাবেই লিখতে পারি। আমাদের দেশের শিল্পীরা বলে যান নাই, সাহিত্যিকরা এই যে হুমায়ুন আজাদ সমালোচনা করে এতগুলো করছেন না, তারা তো পরিপক্ক হইতে পারছেন। বাংলাদেশে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় নাই। আওয়ামী লীগের এটা বড় ভুল ছিল না, এই যে দেশ ছাড়া করানো। আমি তো তসলিমা নাসরিনের চেয়ে শেখ হাসিনাকে অসহায় দেখি। তসলিমা নাসরিন দিল্লিতে ঘুরে বেড়াতে পারেন, যে কোনো দেশে, শেখ হাসিনা তো তাও পারেন না। আসলে এই নির্বাসন, এগুলো আসলে আপনি যে এটাকে রেকগনাইজ করেছেন ইজুম ভাই, এটা আপনার দলীয় সিদ্ধান্ত কিনা, বাট আমি আপনাকে স্যালিউট জানাই। আপনারা যদি আওয়ামী লীগ যদি এটা করতে পারে, মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দেয়, যেটা কোনো অপরাধী না, তাহলে বাংলাদেশে আসলে অপরাধ থাকবে না, মানুষ দ্বন্দ্ব থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ, দেখেন, আপনি যদি গত 9 মাসের এই পুরো অবৈধ শাসন সময়টা দেখেন, আর আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের 16 বছর দেখেন, প্রতিদিন রাত্রে 10টার পর টক শোতে প্রধানমন্ত্রীকে যে পরিমাণে তুলোধুনো করা হতো, এখন আপনার কাছে মনে হয় না যে ওরা তো অসম্ভব রকমের উদার ছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ? এখন আপনার মনে হয় কিনা? এখন তো ভিডিওগুলো আগে তো খবরগুলো দেখা গালি দিতাম শেখ হাসিনার, গালি ঠিক দিতাম না, কিন্তু এখন তো দেখি না, মনে হয় এগুলো কি দেখতেছি। চ্যানেলে যে আওয়ামী লীগের পেজও বন্ধ করে দেবে, আমি যেটা খবর পেয়েছি, অনেকগুলো টিভি বন্ধ করে দিবে, চ্যানেল বন্ধ করে দিবে, সেদিকে আগাচ্ছে। এটা কমপ্লিটলি একটা ক্লোজ রাষ্ট্র বানা ফেলাবে ওদের আজ্ঞাবহ। আপনার চ্যানেল দেখতেই মানুষ আসবে শেষ পর্যন্ত। আপনি কি বলছেন, দেশের কোন খবরটা দিচ্ছেন? ইউ উইল বি দ্য অল্টারনেটিভ মিডিয়া, দি আদার অ্যাক্টিভিস্ট উইল বি দ্য অল্টারনেটিভ মিডিয়া। আমি বিশ্বাস করি ইউনূসের ক্ষমতা নেই আওয়ামী লীগের। কেন? আওয়ামী লীগ তো অনেক বড়, আমার মতো সাধারণ অ্যাক্টিভিস্টের একটা পেজ চ্যানেল বন্ধ করে রাখতে পারবে না। চেষ্টা করছে তারা, সেদিকে আগাচ্ছে। যে ছেলেটা, যে ফয়েজ তৈয়ব নামে যে ছেলেটা, মজার ব্যাপার হচ্ছে এই ফয়েজ তৈয়ব নামে একটা ছেলেটা লাস্ট বইমেলাতে সে বই লিখেছে। ওরে বাবা, বাক স্বাধীনতা, সুশীলতার চূড়ান্ত লেভেলে। আমি লন্ডনে ফিরে গিয়ে সেই বইটা আরেকবার খুলবো, সে বাক স্বাধীনতা নিয়ে কি কি বলেছে। আজকে সে বলছে
যে যারা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা হবে সে মেটাকে রিকোয়েস্ট করবে সবগুলোকে বন্ধ করার জন্য। হোক আর না, এই এখন আইসিটি উপদেষ্টা হয়েছে। ওকে নিজম ভাই, আমার কাছে নভেম্বরের রিকোয়েস্ট আসছিল ইউটিউব কোর্টের ওই হাসান মাহমুদের ওই কেসগুলো দিয়েই তারা প্যাকেট করে পাঠাইছে। তো এগুলো ওই দিন শেষ, মানে কারোর কণ্ঠ সাপ্রেশন করে ফেসবুককে বলে মেটাকে বলে এটা অসম্ভব ব্যাপার, এটা হবেই না। মানে ওইটা আমি ধন্যবাদ, আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ অফিসাররা ছিল যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পেজ টেজ হ্যাক করাইছিল, অনেক আকাম করেছিল। তো এগুলোর তো একটু নজর দিতে হবে। আজকে পুলিশ যারা পেটাচ্ছে আওয়ামী লীগকে, এই পুলিশগুলো তো আওয়ামী লীগের আমলেই তারা চাকরিতে ঢুকেছে এবং প্রচুর আওয়ামী লীগের হয়েই কাজ, এইগুলো আসলে সবকিছু দেখা উচিত। দেখেন আসলে মানে আপনি যদি এইটাও বলতে চান যখন আওয়ামী লীগ আজকে, তাহলে একই প্রশ্ন আসে, তাহলে কি আওয়ামী লীগ তার সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কি তাহলে পুলিশে ঢুকাবে? আওয়ামী লীগ চাকরি দিয়েছে, সে চাকরি কিভাবে দিয়েছে যে তুমি এসআই হও না, ব্যাপারটা তো এমন না, পরীক্ষা হয়েছে, নিয়ম হয়েছে। এখন আওয়ামী লীগ যদি চাইতো না, আজকে আপনি চিন্তা করেন, যদি চাইতো তাহলে যত যুবলীগ কর্মী আছে, যত ছাত্রলীগ কর্মী আছে বা আওয়ামী লীগের যত আত্মীয় স্বজন আছে সবগুলাই পুলিশ ডিপার্টমেন্টে থাকতো। মানে আপনি আর কজন রিমুভ করতেন? তাহলে সেটা করেননি বলিতে, তারপর তো পুলিশ তার লাস্ট রেজিস্ট্যান্স তো তারা করেছে। তো এন্ড অফ দ্য ডেতে আপনি দিন যাবে, আপনি দেখবেন যে আওয়ামী লীগ কতটুকু জেনারেস ছিল, কতটুকু উদার ছিল। হ্যাঁ, দল হিসেবে কি আমাদের ব্যর্থতা নেই? দল হিসেবে কি আমাদের ভুলভ্রান্তি নেই? আছে, অসংখ্য আছে। আমরা সেটা অকপটে স্বীকার করব। আমি শুধু একটা কথা বলি যে যেই জিনিসটা আমি যে করিনি আমাকে সেই অপবাদটা দিয়েন না। যেইটা করেছি সেটা আমাকে বলতেই থাকেন। আমি কি বুঝাতে পারলাম? আমি যেটা করি আমি ক্লিয়ার, মানে এটা আমি স্বীকারও করি যে আমরা অনেক সময় বন্দুক দরকার কামান চাই। হ্যাঁ, করে থাকি, তাহলে সেটার কথা বলেন। আপনি আমাকে বলছেন, এমন কথা বলছেন যেন আমাকে বলছেন 28 লক্ষ বিলিয়ন ডলার নাকি দেশ থেকে চুরি করে নিয়ে গেছি। না, এটা আমাদের দোষ আছে নিজম ভাই। আমি এটা করতাম যে চাইতাম কামান যেন বন্দুক পাই, আর যে বুদ্ধিজীবীদের আমরা ফলো করতাম তারা যে কত বড় একজন দালাল এটা আমার চেনা হয়ে গেছে। আমরা আজকের বণিক বার্তাটা থাকবে কিনা কতক্ষণ জানি না। 10 তারিখে একটা দেখছি বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য। এখন আমাদের আর কেউ ভিসা দেয় না, এখন আমাদের আর মানে লোকটারে কেউ থামান ভাই। হ্যাঁ নিজম ভাই, আসলে লোকটারে থামানোর দরকার। এরকম অবস্থা হলে জানেন আমাদের কোন ক্যাটাগরিতে ফেলছে? আমাদের লিবিয়ার সাথে ফেলছে, আমাদের উত্তর কোরিয়ার সাথে ফেলছে। ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে একটা প্রক্সি জোন হিসেবে। এইটার রাষ্ট্র ব্যবহার করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, লস্করি তৈবা সাপ্লাই দিবে পাকিস্তানে, আর আপনার মায়ানমার দখল করবে। এবং সেটা এই সুদী মহাজনকে এখানে নিয়ে আসা হয়েছে আরেকটা হামিদ কারজাইয়ের মতো, যে এই রাষ্ট্রটাকে ঠিক এরকম একটা করবে। আর বাংলাদেশি মানুষদেরকে এইটা বোঝাতে আমাদের বেগ পেতে হচ্ছে। থ্যাঙ্কস গড যে আজকে আমি যে কথাটাও এখানে বলা দরকার, যে এই যে আইভি আপা আর আপনার আব্দুল হামিদ, তাদেরকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করতে চেয়েছে। মাঝখানে আপনার সোহেল তাজকে নিয়েছে, পাগলামির কারণে হয়তো তাকে লাইন থেকে বাদ দিয়েছে। আরো একজন আছে, সেই নাম আমি এখন বলবো না, এটা আমাদের দলের জন্যই বিব্রতকর। আমরা জানি অনেকেই, সো চেষ্টা করেছিল, এটা হয়নি। তো রিফাইন্ড আওয়ামী লীগ, কিন্তু আব্দুল হামিদ সাহেব এবং আইবি তারা তো আওয়ামী লীগের জন্য অন্তপ্রাণ। তারা কোনো না কোনো ভাবে বেঁচে গেছেন। একটা পর্যায়ে তারা বলেছে গ্রেফতার করেন, কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করতে পারবো না। হামিদ ভাই একটা অসাধারণ কাজ করেছে, অসুস্থতার কথা বলে এই যে আমি আসছি, এই তো চিকিৎসাটা নিয়ে আসছি বলে তিনি জানে বেঁচেছেন। এখন আরো কয়েকজন আছেন, আমি নাম আরো বলতে চাই না, দেখা যাবে যে বলার সাথে সাথে দেখে গ্রেফতার করবে, যেহেতু সামনে চলে আসলে। আরো কয়েকজন আছেন যারা চুপ করে বসে আছেন, মানে কেউ তো বিক্রিটা করতে চাচ্ছে না। যাদেরকে চাপ দিয়ে আপনি আওয়ামী লীগ করাবেন তারা তো কেউ নেত্রীর সাথে দলের সাথে বেইমানি করবে না, মাথায় বন্দুক থেকে আপনি করছেন। আপনি তাদেরকে বলছেন না, নাহলে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, এই হবে সেই হবে। ও আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে ফেলুক, কোনো সমস্যা নাই। 2 টাকার টোকায় যদি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে পারে করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ ভাঙবে না। আওয়ামী লীগের বাইরে হয়ে ওই 1980 সাল 85 সালের মতো 5টা আওয়ামী লীগ হবে না। এক আওয়ামী লীগ, এক দেশের জনতা, এক দেশের নীতি, শেষ। এই জনতাকে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যাবে, এটাই হচ্ছে আমাদের সার কথা। আপনাকে আমি এই পুরো প্রোগ্রাম জুড়ে যে কথাটা বললাম, যে আপনি যে আওয়ামী লীগকে ভবিষ্যতে দেখবেন, আপনি যে ইউটোপিয়ান ভাবনা ভাবেন, যে আওয়ামী লীগকে আপনারা কল্পনা করেন এরকম সেই আওয়ামী লীগকে পাবেন। আমি বারবার বলছি যে এই তরুণদেরকে
আপনি সামনে পাবেন। এক একজন তরুণ, এই তরুণ পলিটিশিয়ানসরা, তৃণমূলরা, আপনি বাগেরহাটের বা বরগুনার বা পটুয়াখালী বা মুন্সিগঞ্জ বা আপনি প্রত্যন্ত অঞ্চলের এমন এমন সব তরুণরা উঠে আসবে যে আপনি তার দিকে তাকাবেন, ভাববেন কে এরা, এরা প্রত্যেকটা মাটির ঘ্রাণ পাবেন এদের গায়ে থেকে। কৃষকরা উঠে আসবে, মানুষ উঠে আসবে, এই সোদা গন্ধ নিয়ে বঙ্গবন্ধুর কৃষকরা, বঙ্গবন্ধুর মেহনতি মানুষরা, বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এইভাবে উঠে আসবে। যেই দেশে একটা সন্তান চিন্তা করবে না যে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, অনার্স পাশ করলাম, আমার চাকরির কি হলো, করতে হবে না। একটা লেখক ভাববে না এই লাইনটা লিখলে কি তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। নো, লেখেন, বলেন বলেন বলেন, এই বাংলাদেশ হবে। আপনি আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ গণমানুষের দল, এবং আপনি চাষাভূষার দল বলছেন। হ্যাঁ, এই যে সোদা গন্ধ, আমরা তো আসলে ওই যে মুজিব ভাই, মুক্তিযুদ্ধের মুজিব ভাই বলে ডাকতো, কেউ কেউ অতি আবেগে শেখ সাহেব বলে ডাকতো। শেখ হাসিনাকে ধরেন আমরা তো ওইভাবেই আপা বলে, বা মানে রাজনৈতিক ভাবে না, সত্যিকার অর্থে ওইভাবেই তো, বা বাংলাদেশের জন্য যেটা করে মনে হয় না যে আমার মা, খালা, বোন। হ্যাঁ, এটা মনে হয়। আবার শেষে ওনার অনেক কথা কানে আগুন ঢেলে দেওয়ার মতো মনে হয়েছে, এইটার জন্য মনে না হয়। আর যদি নিজুম ভাই আপনারা নাও পারেন, আমাদের বইলেন, আমাদেরকে জনগণদের বইলেন যে পারি নাই, আশায় বাঁচে চাষা, আমরা তো আশায় বাঁচতে যে আশাটুকু দেখেন। আর শুধু এই প্রোগ্রামের হয়তো আমরা শেষ পর্যায়ে এসেছি মনে হয় নাকি? জি জি জি, শেষ পর্যায়ে আমরা। এবং আমি যেটা বলছিলাম, আওয়ামী লীগ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। নেত্রী এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, তিনি মানুষের জন্য কাঁদেন, তিনি ধার্মিক মানুষ, এই মানুষের জন্য তিনি প্রার্থনা করেন। আজকে তিনি জানেন যে আমরা নেত্রীকে এটা বলেছি যে নেত্রী যদি একটু কম্প্রোমাইজ করা যায়, এমনও সাজেস্ট করেছি। একটাই কথা, শেখ মুজিবের কন্যা দেশ বিক্রি করবে না, একদম এই মুখের উপরে এটা বলেছে। এটা আমাকে বলো না, এগুলো আমাকে বলো না। শেখ মুজিবের মেয়ে দেশকে বিক্রি করবে না, এটা তো ক্লোজ ডোর কনভারসেশন হচ্ছে, আমাকে তো দেখানোর কিচ্ছু নাই। কিন্তু আপা এইটাই তার নেতা কর্মীদেরকে বলেন, এবং এইটাই তিনি বিশ্বাস করেন, এবং এইভাবেই উঠে আসবে ৭২-এর সংবিধান। এই ৭২-এর সংবিধানই ডিক্টেট করবে বাংলাদেশ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ, নট বাংলাদেশি, বাঙালি জাতীয়তাবাদ, যেখানে কোনো ধর্মের হেজিমনি থাকবে না, যেখানে প্রত্যেকটা ধর্ম সমান, যেখানে একটা মাত্র নাগরিক যদি অন্য ধর্মের হয় তাহলে তার ঠিক সম্মানটা ওই ৫০০ জন নাগরিক যে ধর্ম পালন করে তারই মতো। যেখানে একটা মানুষ ভাববে না এই দেশ আমার না, একটা মানুষ ভাববে না যে আমাকে সেকেন্ড হোম আমি কোথাও বানা রাখি বিকজ অন্য গভর্নমেন্ট আসলে আমাকে মেরে ফেলবে। নো, এই বাংলাদেশ হবে, এটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। এই যে মেহনতি মানুষরাই মুক্তিযুদ্ধ করেছে তার বাংলাদেশ হবে। আপনি কোনোদিন আর শুনতে পাবেন না যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এই ভয়ঙ্কর শব্দ যেটা আজকে আমাকে কাঁদিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আর কাউকে কখনো এই বালিশ চাপা দিয়ে ডুকরে কাটতে হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ নিজুম মজুমদার ভাই। আমি আমার এখানে এখন রাত ৩টা বাজে প্রায়। আমি কখনোই এরকম এত রাত জেগে আমি লাইভ শো বাই করিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নিজুম ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এটা দ্রুতই বলা উচিত, এবং আমি অবাক হলাম যে আমাদের এই সময়ে ৫,০০০ মানুষ একসাথে দেখে না। এই দুপুরবেলা, দিনের বেলা হয় না, রাতের বেলা ওইটা বুঝতে পারছেন, পিক টাইম থাকে। আমি দেখতে পাচ্ছেন নিজুম ভাই চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে মানে ঘুমে। তাও আমি খুব আনন্দিত নিজুম ভাই, আপনি যদি নাও পারেন, আপনি তো আওয়ামী লীগের আওয়ামী লীগ এখন দুরবস্থায় আছে, পরে আবার দেখা যাবে যে অমুক টিম খুলে ৩ লক্ষ ১০ লক্ষ সাইবার যোদ্ধা বানাবে, কাজের কাজ কিছুই না। কিন্তু আপনি আগে ছিলেন, আমি শ্রদ্ধা করি, যে কোনো আদর্শের জন্য এই ডেডিকেশনটা দরকার। আপনার কথাগুলো ভালো লেগেছে, মানে আপনি যদি পারেন, আমার চেয়ে খুশি বোধহয় আর কেউ হবে না। আর দর্শকরা মনে হয় যে তাই মনে করেন। আওয়ামী লীগের জন্য অনেক শুভকামনা। এবং আমি কিন্তু কোনো মধ্যে করতে চাই না, এটা জেনে রাখবেন। আমি শুধু সেটা আমি এটা বুঝতে পারি। কোথায় লাইব্রেরি লাগবে,
কোথায় বাচ্চাদের পড়াশোনা করা লাগবে, শিক্ষানীতি কি হবে, আমরা এগুলো নিয়ে কাজ করবো। আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্যাট। ভাই আমি আপনাকে তো এই রাষ্ট্রের শিক্ষানীতি কুদরতি ক্ষুধা কমিশন কেন হতে পারলো না, এটা আমরা ফাইন্ড আউট করব। আমরা ফাইন্ড আউট করব যে এই রাষ্ট্রে কেন আপনার যাত্রাপালা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেল গ্রামের মেলা, কেন বন্ধ হয়ে গেল বৌচি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, কেন বন্ধ হয়ে গেল সাতচারা, কেন বন্ধ হয়ে গেল ফুটবল, কেন বন্ধ হয়ে গেল আনন্দ, নৌকা বাইচ, কেন এই দেশটা কালচারাল রেভলিউশন হলো না, কেন আমি রাস্তাঘাটে ট্রেনে বই পড়তে দেখি না, কেন আমি দেখি এরা ভিডিও গেম খেলে, এগুলো আমরা ফাইন্ড আউট করব। আমি ওই জায়গাতে কাজ করতে চাই। উঠান বৈঠক, তরুণদের সাথে কথা, সমাবেশ, তরুণদেরকে নিয়ে আসা, উঠিয়ে নিয়ে আসা একটা গ্রামের সন্তানকে, একটা শহুরের সন্তানকে যে ঘর কোনা, যে ইন্ট্রোভার্ট, তাকে উঠিয়ে নিয়ে আসতে চাই স্পিক আপ। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাকে টান দিয়ে নিয়ে এসেছে কর্নেল কায়সার, আমার প্রিন্সিপাল ছিলেন, ব্রিগেডিয়ার কায়সার, তিনি অবসর নিয়েছেন। কথা বলতে হবে তোমাকে।